হ্যাঁ, তো আমরা স্টার্ট করছি। তো রেকর্ডটা অন করলাম আমি জাস্ট। তো একবার হোমওয়ার্কের ফরম্যাটটাকে একটু জানিয়ে দিই, ঠিক আছে? প্রথম কথা হলো এই যে আপনারা যে ক্লাস করছেন, তো আমি কিছু কিছু জিনিস হোমওয়ার্ক দেবো। তো প্রথম দিনে বিশাল কিছু মেজর হোমওয়ার্ক থাকবে না, ঠিক আছে? প্রথম দিনে হোমওয়ার্ক বলতে কিরকম টাইপের থাকবে, ধরে নাও একটা মানে একটা আমি চার্ট দিলাম, অপশন চার্ট, সেটাকে ট্র্যাক করতে হবে, ঠিক আছে? ট্র্যাক করতে হবে যেরকম আমি বলে দিয়েছি, ধরো না একটা কল অপশন যে 24,000 কল বা এরকম, যেগুলো আমি বলবো। এখন কল অনেকেই জানে না, যেমন সম্রাটের ক্ষেত্রে একদমই নতুন লাগবে যে চার্ট কি, কিভাবে ট্র্যাক করব, সব আমি বলবো। তো আমি যখন ট্র্যাক করতে বললাম কিছু একটা, তো ট্র্যাক করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানেই জাস্ট স্ক্রিনশট পাঠাবেন। কেননা অনেক সময় আমি মানে ধরুন একটু বিজি থাকলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা তাও চেক করি, ক্লাসের গ্রুপগুলো পার্সোনাল মেসেজ অনেক সময় চেক করতে লেট হয়, ঠিক আছে? তো গ্রুপে কোশ্চেন গুলো করলে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে কি, অ্যাভেলেবেল থাকলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন, আর না হলে হয়তো একটু লেট হতে পারে, ঠিক আছে? আর কোশ্চেন আপনি করলে বাকিদের একটু দেখা হয়ে যাবে, মানে তাদেরও সেম কোশ্চেন থাকলে সুবিধা হবে রিলেট করতে, ঠিক আছে? এটা হলো কোয়েশ্চেন কোয়েরি পাঠানো বা হোমওয়ার্ক পাঠানোর ফরম্যাটটা আমাদের হোয়াটসঅ্যাপেই হচ্ছে এখন। কেননা আপনাদের সবাই জানেন এটা ইন্ডিভিজুয়ালি যে অ্যাপ্লিকেশনের থ্রুতে করলে আপনাদের শুধু শুধু 10% কস্ট এক্সট্রা যাচ্ছে বলে আমি আর আমার কারোরই লাভ হবে না বলে আমি এখন ওখানে রাখিনি, ঠিক আছে? কিন্তু ফিউচারে করার ইচ্ছা আছে, তো সেটা এখন রাখিনি। তো এটা গেল হোমওয়ার্ক পাঠানোর একটা নর্মাল ফরম্যাট বললাম। এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, একটা সেকেন্ড, স্ক্রিনটা শেয়ার করে নিই। মিড নাম তোমার এখানে স্ক্রিন রিভার্ট করে দেবো, এই রোটেট করে দেবো মনিটরটা, অসুবিধা নেই, তুমি এখানেই দেখতে পারো। আমি এদিকে ঘুরেছিলাম, গরম লাগতো, এই শীত তো ঠান্ডা হচ্ছে না। একটা সেকেন্ড, না না ঠিক আছে, অসুবিধা নেই, দাঁড়াও রেকর্ডটা অন মেরে হ্যাঁ ঠিক আছে। তোমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ তো, দেখো তো। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে একটুখানি আমি জিজ্ঞেস করে নিই, এখানে যেমন সম্রাটের থেকে আমি জিজ্ঞেস করে নিই, বেকার ওকে চাপে ফেলছি না, কারণ ও একদম নতুন, ওকে বেকার জিজ্ঞেস করা মানে ওরই মানে ওপর প্রেশার ক্রিয়েট করা। সম্রাট না, বাকিদের যারা আছে ধরে নিন, যেমন অরিজিৎ বাবু আছেন, চয়ন আছে, সাহিল আছে, এখানে আসিফুর আছে সামনে। তো আমি অফলাইন দিয়ে একটুখানি স্টার্ট করছি, আপনারা শুনতে পারবেন ও কথাটাও। তো তোমার ফিউচার অপশন সম্পর্কে আচ্ছা, ওর থেকে লাস্টে, ঠিক আছে? আমি প্রথমে সাহিলের থেকে আমি একবার প্রথমে স্টার্ট করলে যদি অসুবিধা না হয়, সাহিল তুমি একটুখানি বলো তোমার এসএলএ সম্পর্কে আইডিয়া কি আছে, একদম বেসিক লেভেলে, মানে এটা কোনো ইন্টারোগেশন হচ্ছে না, জাস্ট আমি পজিশনটা বুঝতে চাইছি যে কোন লেভেল থেকে আমাকে স্টার্টটা করতে হবে সেরকম, ঠিক আছে? একটুখানি তুমি যদি বলো যে এফএনও বলতে তোমার কি আইডিয়া আছে বা কি মনে হয় জিনিসটা কি। হ্যাঁ, মাইক অন তো ছিল, আবার হয়ে গেল আমার, ধন্যবাদ। আমার এমনি বেসিক আইডিয়া আছে যে আমি এমনি যদি ট্রেড নিয়ে ট্রেড করতে পারি, অসুবিধা নেই। আমি আরো ভালোভাবে শিখবো বলে আরো কোর্স করা, এমনি বেসিক আইডিয়া আমার আছে। আমি ট্রেড করতে করতে পারি। কি আছে কলপুট কি এসব আইডিয়া, কারণ সব ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসলে বেশি দিকে শুনে থাকা। চয়ন, তোমার কথাটা একটুখানি শুনে নিই, মানে তোমার কি কল পুট ব্রিক্স সম্পর্কে জন্য আইডিয়া আছে মিং বলে। স্যার, আমার কল বা পুট রেট সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু বাদ বাকি কিছু সম্পর্কে আইডিয়া নাই। কল মানে হচ্ছে আমি যদি কল নিই মানে হচ্ছে মার্কেটে পড়ে যাবে, পুট নিই মানে হচ্ছে মার্কেট নিচে যাবে, আমি এটুকুনি বুঝি, আর কিচ্ছু বুঝি না স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আর ওই যে আপনার যদি পসিবল হয় মাইকটা অন করতে পারলে বহুত হ্যাঁ, একটুখানি বলুন আপনার কত মানে কোনো এটা এমন পরীক্ষা হচ্ছে না কিছু, আপনার কতখানি কি আইডিয়া আছে আমি জাস্ট একটুখানি জেনে নিচ্ছি, মানে কি আছে। আর মোটামুটি কলপুট মানে যেটা বেসিক জিনিস, যে ওই যে বাই আপনার কল বাই করার পর সেটা যদি ভ্যালু মার্কেট ওপর দিকে যায় সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে, পুটের ক্ষেত্রে উল্টো হবে, এটা জানা আছে। এবং এদের একটা এক্সপায়ারি আছে, এক্সপায়ারিতে আপনার যে ভ্যালুয়েশন প্রিমিয়াম গুলো থাকে সেগুলো নর্মালাইজ হওয়ার চেষ্টা করে। মানে বুঝতেই পারছেন, ওটা আমি জানি মোটামুটি একটু আধটু এ নিয়ে স্টাডি করেছি কালকে। তো এটাই আছে। আর ভিক্স এর ব্যাপারটা যেটা ভোলাটিলিটি, মানে ডাউনেও যদি অনেকটা নাবে সেক্ষেত্রেও ভিক্স বেড়ে যায়, আবার আপেও উঠলে ভিক্স বেড়ে যায়, বাস এইটুকুই, এর বাইরে ভিক্স নিয়ে খুব একটা আইডিয়া কিছু নেই। কথাটা ভালো আপনি মানে মেনশন করেছেন, ঠিক আছে, বুঝতে পেরেছি ঠিকঠাক, মোটামুটি বেসিক লেভেলের আইডিয়া আছে, আমি তাও রিভাইজ করে দেবো এগুলো। আচ্ছা আসিফুর, তোমার তুমি এক্ষেত্রে এই মাইকই বলো, বাকি এখান থেকেই শুনতে পারবে, অসুবিধা নেই, তুমি এখান থেকেই বলো। এফটা মানে হচ্ছে ওখানে গ্যাস মার্কেটে কাজ হয় না, ডেরিভেটিভে কাজ হয়। যেমন হচ্ছে ধরুন, নিফটি বাড়লে অপশন প্রিমিয়াম বাড়বে, নিফটি কমবে প্রিমিয়াম কমবে না, বা কেউ অপশন প্রিমিয়াম কমবে। এসে থেকে কি হয়, থিটা, ডেল্টা, গামা, ভেগা, আর এখানে 5টা উইকস আসছে। এখানে থিটা হচ্ছে সবসময় পায়াসের অপোজিটে কাজ করে, থিটা ডিকে হয়। আর টেনটা হচ্ছে আপনার মুভমেন্টের পয়সা, যেটা বিগমেন্ট আছে সেটা টেনটা। আর একটা একটা এক্সপায়ারি থাকে, মানে একটা মান্থলি এক্সপায়ারি হবে, আর এসেছিল বৃহস্পতিবার করে অ্যাপয়েন্টমেন্ট মঙ্গলবার করে দিয়েছে। বুধবার হচ্ছে আপনার ব্যাংক, সেক্ষেত্রে যত সম্ভাবনা
তাই তাই আর এগুলো হচ্ছে সেলারদের প্রফিট কম হয়, কিন্তু ওদের ওদের মানে ক্যাশ বেশি লাগে, মানে কি বলে দেখেন মার্জিন বেশি মার্জিন বেশি লাগে। আর চার্জদের বায়ার্সদের প্রফিট তখনই হবে যখন মার্কেট ওর দিকে মুভমেন্ট করবে। কিন্তু এবারে বুঝেছি, মোটামুটি তোমার আইডিয়া আছে। এবার বাকিদের আর মানে বাকির জন্য হাই লেভেল হয়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারি তোমার আইডিয়া আছে মোটামুটি। তো আমাদের এক দুজন যেহেতু নতুন আছে একদম, তাদের জন্য আমরা একদম প্রথম দিতে একদম আমরা বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? তো আমি প্রথমেই আপনাদের একটা জিনিস বলি, ঠিক আছে? প্রথমে আপনাদের এখানে এদিকে চলে আসে, হ্যাঁ মেডিকেল চলে আসে। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে এই যে আমরা এতদিন ধরুন স্টকে বা কাজ করেছি বা যারা কাজ করিও নি, ঠিক আছে? আমি কেননা সম্রাটের ক্ষেত্রেও বলছি, ধরুন ও কাজ করেনি যখন, আমি দুজনকেই কেটার করে বলছি। আমরা যারা স্টক বাই সেল করেছি বা করি, যাই হোক না কেন, আমরা ওইটাকে বলতাম হলো ক্যাশ মার্কেটে ট্রেডিং করা। ক্যাশ মার্কেট বলতে আমি এখানে লিখছি, যদি লেখাটা দেখা যায় আমার দেখে নিতে যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের ক্যাশ মার্কেটে ট্রেডিং বলতে মানে ক্যাশ মার্কেটে আমি ট্রেডিং বলতে ক্যাশ আমি যখন পেমেন্ট করছি মানে টাকা পেমেন্ট করছি, তার বদলে কিছু একটা আমি জিনিস পাচ্ছি, ঠিক আছে? ক্যাশ মার্কেট বলতে আমরা কি বলছি, নর্মাল আপনি টাকা পেমেন্ট করেন যেমন দোকানে গেলে, দোকানে গিয়ে আপনি একটা ধরুন কোনো একটা জিনিস কিনছেন, নর্মাল কোনো মাউস হতে পারে, ল্যাপটপ হতে পারে, লাইট হতে পারে, আপনি পে করছেন, তার বদলে আপনাকে কোনো একটা জিনিস দিচ্ছে। এবার ক্যাশ মার্কেটে সেরকম কি হয়, আপনি একটা টাকা পেমেন্ট করেন, তার বদলে আপনাকে স্টক দেয় বা কোনো একটা জিনিস দেয়। মোট কথা আপনি একটা রিলায়েন্সের স্টকের যদি 1300 টাকা দাম চলে, আপনি 1300 টাকায় পেমেন্ট করেন, 1300 আপনি পে করছেন। তার সাথে আমি কিছু চার্জেস যাচ্ছে, চার্জেস এর কথা এখন যাচ্ছি না। তো চার্জেস এর গিয়ে পরে ধরুন 1310 বা 20 আপনার পেমেন্ট করলেন। এই অ্যামাউন্টটা আপনি পে করার পর আপনার অ্যাকাউন্ট থেকে এটা ডেবিট হয়ে গেল। এই অ্যামাউন্টটা ডেবিট হলো। তারপরে আপনাকে তার বদলে কি দেওয়া হলো, আপনাকে রিলায়েন্সের শেয়ার দেওয়া হলো, যেটা আপনি ইন্ট্রাডে বললে মানে দিনের দিন যদি কেনেন বেচেন, তাহলে আপনার পজিশনসে শো করছে। ওগুলো নিয়ে এখন ডিটেলসে যাচ্ছি না, পজিশনসে শো করছে। আর না হলে আপনাকে আপনার কাছে ডেলিভার হয়ে যাচ্ছে, মানে আপনি মোট কথা শেয়ারটার মালিক হয়ে গেলেন। এই অবধি আমরা ক্যাশ মার্কেটের গল্প জানি, যে আপনি টাকা পেমেন্ট করেছেন, টাকা আপনার থেকে কেটে গেছে, আর আপনাকে তার বদলে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। যেমন নর্মাল দোকানে হয় যে আপনি একটা শাড়ির টাকা দিলেন, আপনাকে শাড়ি দিয়ে দেওয়া হলো, আপনি বাড়ি নিয়ে চলে আসেন। এবারে এটা হলো ক্যাশ মার্কেটের গল্প। এবার এই যে ডেরিভেটিভ মার্কেট যেটাকে বলে ডেরিভেটিভ, ঠিক আছে? আমি একটু সাইড দিয়ে দিচ্ছি, কারণ এই লেফট সাইডে স্পিডে কিছু একটা ইস্যু হচ্ছে, ঠিক আছে? সব জায়গাতে টাচ পড়ছে না, ওটা কিছু একটা গন্ডগোল হয়েছে, আমি জানি না কেন হয়েছে। আমি অসুবিধা নেই, দেখতে অসুবিধা হবে না মনে হয়। তো ডেরিভেটিভ মার্কেটে কি হচ্ছে, ডেরিভেটিভ কথাটার প্রথম কথা মানেটা বুঝতে হবে। ক্যাশ মার্কেটটা হলো একদম সিম্পল, আপনাদের দোকানে যে গল্পটা পায় সেটা, যে ডিমের টাকা দিলাম, ল্যাপটপের টাকা দিলাম, সেটা আমরা পেলাম। ডেরিভেটিভ মার্কেটে কি হচ্ছে ঘটনাটা, আমাদের যে কল বা পুট, যেটা কল হোক পুট হোক, যেটাকে আমরা অপশনস বলছি, বা ফিউচার্স বলে একটা টার্ম আসবে পরে, সেটাও বলবো। আজকে হয়তো টাচ করবো না, বার করবো, আমি দেখছি সেটা, যে টাইমের উপর ডিপেন্ড করছে। এই অপশনস বা ফিউচার্স, এরা দুজনেই ডেরিভেটিভস। ডেরিভেটিভস মানে কথাটার নামের মধ্যেই আছে, এরা নিজেদের প্রায় মানে ভ্যালু ডিরাইভ করছে অন্য কিছুর থেকে, ডিরাইভ থেকে আন্ডারলাইনের থেকে। ইংলিশ এটা কিন্তু কোনো লাইন কনস্ট্রাকশন হলো, ভ্যালু ডিরাইভ আন্ডারলাইনিং আই, মানে এটা কোনো লাইন কনস্ট্রাকশন হিসেবে দেখবেন না। আমি জাস্ট বললাম ভ্যালুটা ডিরাইভ করছে আন্ডারলাইনিং এর থেকে। এবার তাহলে ভ্যালু আর ডিরাইভ মানে আমরা জানি যে নিজের ভ্যালুটাকে অন্যর থেকে পাচ্ছে। তো আন্ডারলাইন কথাটার মানে আবার আমরা জানি না। তো আন্ডারলাইনটা বোঝানোর জন্য একটা সিম্পল এক্সাম্পল দিয়ে, এটা বেশিরভাগ জায়গায় একই এক্সাম্পল দেওয়া হয়। সেটা হলো, আপনি ধরুন মিল্ক কিনছেন, এবার মিল্ক যে কার্ড বানাচ্ছেন, মানে দই বানাচ্ছেন, তো মিল্কের যা দাম, এটার দাম যদি 10 টাকা হয়, এ ধরুন 12 টাকা হলো, এ যদি 20 টাকা হলো, এ তখন ধরুন 24 টাকা হলো, এরকম করে বাড়ছে। মানে মিল্কের দামের থেকে কার্ড নিজের ভ্যালু ডিরাইভ করছে, ঠিক আছে? তার মানে এখানে ডেরিভেটিভ কে, এখানে কার্ড হলো আমার ডেরিভেটিভ, আর আন্ডারলাইন কে মিল্ক, ঠিক আছে? মানে আন্ডারলাইন হলো মিল্ক, আমি এখানে ইউ দিয়ে লিখছি আর পুরোটা লিখছি না, ঠিক আছে? আন্ডারলাইন হলো মিল্ক, মানে মিল্কের থেকে তার ভ্যালু ডিরাইভ করছে হলো কার্ড, মানে কার্ডের দাম। এবার আমরা যদি বলি কার্ডের দাম বেড়েছে, আমরা অ্যাজিউম করতে পারি যে মিল্কের দাম সম্ভবত বেড়েছে বলেই কার্ডের দাম বেড়েছে। সম্ভবত কথাটা কেন বললাম সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো, ঠিক আছে? মোস্ট প্রবাবলি কার্ডের দাম হঠাৎ করে আপনি দোকানে গেলেন, ঘিয়ের দাম যদি 200 টাকা থেকে ধরুন আপনার ঘিয়ের প্যাকেট 1000 টাকা নিচ্ছে, তখন আপনি ধরে নেবেন হয়তো দুধের দাম বেড়েছে, বা দোকানদার আপনাকে বোকা বানাচ্ছে, দুটোর একটা কোনো একটা। তো কি হচ্ছে সেটা আমরা এরপরে দেখবো। তো মোটামুটি ডেরিভেটিভ কথাটার মানে যেটা আমরা বললাম, ডেরিভেটিভ কথাটুকু টার্মটুকুর মানে কি বোঝা গেছে? এটা একটুখানি আপনারা হ্যাঁ বা না, মানে না হলে বলুন, হ্যাঁ চুপ করে থাকলে বুঝে যাবো, বোঝা গেছে। ডেরিভেটিভ কথাটুকুর মানে আর কিছু না, শুধু ওই মানেটুকু বোঝা গেছে।
চুপ আছে আমি ধরে নিচ্ছি বোঝা গেছে, ঠিক আছে? প্রবলেম হলে জিজ্ঞেস করে নেবেন, যে টাইমটা দিচ্ছি। আর কিছু ইয়ে নেই, ঠিক আছে? যেমন আমি সম্রাটের কথা বলছি, সম্রাট তুই কিন্তু কোশ্চেন করতে পারিস, মানে তোর হয়তো অড লাগতে পারে যে ভাই আমি তো কিছুই বুঝলাম না, বাকিদের সামনে কোয়েশ্চেন করবো, তো সবাই বোকা বোকা ভাবে। এখানে বোকা চালাকের কোনো গল্প নেই। ইভেন কি আমরাও এখনো মার্কেটে অনেক জিনিস আমি নিজেও স্টাডি করি বসে বসে। তো বোকা চালাক ওসব কোনো ভাবার দরকার নেই। তো যেরকম যেমন কোশ্চেন আছে সেটা তুই করতে পারিস, ঠিক আছে? হতে পারে তোর মাথায় আসলো, বাকিদের মাথায় আছে, তারা করছে না, ঠিক আছে? তো তুইও করতে পারিস, চাপ নেই, ঠিক আছে? তো ডেরিভেটিভ মানে আমরা বুঝলাম যে ভ্যালু ডিরাইভ করছে আন্ডারলাইং এর থেকে। এবারে আমরা যেটা বললাম সেই ডেরিভেটিভের দুখানা পার্ট থাকছে, ঠিক আছে? একটা আমরা জানি ফিউচার্স, এটা আমরা শুনেছি, আরো কিছু শুনিনি সেগুলো আমরা দেখবো। ফিউচার্স অ্যান্ড অপশনস, ঠিক আছে? এই দুটো আমরা শুনেছি, আমি ফিউচার্সে আসছি। এবারে অপশনস এর পার্টটা আসছে, ফিউচার্সও আসছে। তার আগে একটা কথা বলে যে আমরা দুটো নাম জানি না। এখানে দুটো টার্ম আপনারা দেখবেন পরে গিয়ে, এটা আমাদের এখানে এখন নেই, ফরওয়ার্ড আর সোয়াপ, ঠিক আছে? ফরওয়ার্ড আর সোয়াপ আমি এটা নোট করাবো আপনাদের, ঠিক আছে? ওটা তো আপনারা দেখতে পারবেন। এটা আমাদের অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ এগুলো মানে সিএফএ তে এগুলো অনেক ডিটেলসে আছে। তো আমাদের যেহেতু চেক করার দরকার, আমরা ডেফিনিশন নিয়ে বিশাল মাথা খারাপ করবো না, তাও আমি জাস্ট টাচ করে যাচ্ছি। ফরওয়ার্ড আর ফিউচার্স ভাই ভাই, ঠিক আছে? ধরে নিন আপনি কিসের এক্সাম্পল দেওয়া যায়, ধরে নিন একটা এক্সাম্পল ভাবছি, একটা সেকেন্ড না। ধরে নিন একটা কোনো আমার কাছে একটা এই অ্যাপ, যেই পেনটা দিয়ে আমি লিখছি আইপ্যাডে, ঠিক আছে? এই পেনটা আমি বিক্রি করবো, ঠিক আছে? পেনটার দাম আমি আপনাদের সাথে ডিসাইড করলাম। ডিসাইড করে আমি ভাবলাম যে পেনটার দাম, যে কোম্পানি ম্যানুফ্যাকচার করে, আমার জানা আছে যে এই কোম্পানি কদিন পরে একটা ভালো পেন বার করবে। এই কোম্পানি আরেকটা ভালো পেন বার করবে, মানে ধরুন অ্যাপেলিন পেন, অ্যাপেল একটা ভালো আপগ্রেড করে একটা পেন বার করবে। তো এই পেনটার দাম কমে যাবে। তো আমার কাছে এখন যে পেনটা আছে অ্যাপেলের, সে পেনটার দাম ধরুন 10,000, 10,000 নয়, ঠিক আছে? আমি ডুপ্লিকেট পেন কিনেছি। 10K পেনের দাম, ঠিক আছে? তো 10,000 টাকা পেনের দাম। এবারে আমি জানি কদিন পরে যে পেনটা বার করবে সেটা অ্যাপেল 10,000-এ লঞ্চ করবে, আর এটার দাম পড়ে গিয়ে 8K হবে। এটা আমার ভিউ। তো আমি এখন চেষ্টা করছি 10,000-এ কাউকে গছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ধরে নিন চয়ন জানে না, চয়ন আমার সাথে একটা ডিলে গেল। ডিল করলো কি, যে আজ থেকে 1 মাস পরে আপনার থেকে আমি 10,000 টাকা দিয়ে পেনটা কিনবো, ঠিক আছে? তো ও একটা ফরওয়ার্ড ডিল করলো আমার সাথে, ফরওয়ার্ড কন্ট্রাক্টে গেল আমার সাথে। কন্ট্রাক্টের নাম এটা, জাস্ট এটুকু মনে রাখুন। কি গল্পটা পুরোটা বললেই বোঝা যাবে। একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করলো যে 10K তে ও বাই করবে, ঠিক আছে? 10K তে আমার থেকে ও বাই করবে। কে করবে? আমি ওর নামটা দিচ্ছি এখানে, চয়ন বাই করবে। আর আমি এখানে 10K তেই সেল করব, ঠিক আছে? হলো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট করলাম। ফরওয়ার্ড কন্ট্রাক্ট করার পরে এবারে যদি দাম 10K তে গিয়ে, ধরে নিন যদি অ্যাপেল সত্যি করে মানে লঞ্চ করে নতুন পেন, তাহলে 8,000 হয়ে গেল দামটা। তো ও এবারে প্রবলেম হয়ে গেল, ও দেখলো লস হচ্ছে ঠিকই, কিন্তু ওকে কিনতে হবে। এবার আমি লাভ করলাম। এবার ধরুন কোনো কারণে অ্যাপেল লঞ্চ করলো না, বললাম আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা এই বছরই আমাদের অনেক লে অফ হয়ে যাচ্ছে বা কিছু, আমরা কিছু একটা কারণের জন্য আমরা পেন বানাতে পারছি না। সেক্ষেত্রে আমাকে আমরা নতুন পেন এই বছর লঞ্চই করছি না। সেক্ষেত্রে যে লোকরা বসেছিল যে আমি পেন নতুন লঞ্চ হলে কিনবো, তারা এই পেনটাই কেনা শুরু করে দিল। অটোমেটিক দামটা বেড়ে ধরুন 10,000 থেকে 15,000, 16,000-এ চলে গেল। সেক্ষেত্রে আমার হয়ে গেল, আমি বোকা হয়ে গেলাম বা ভেড়া হয়ে গেলাম। তো ওর দামটা বেড়ে গেল। তখন চয়নের লাভ হয়ে গেল, কারণ আমি তো 10,000-এ বিক্রি করে দিয়েছি। এবার আমাকে আবার পেনটা মার্কেট থেকে কিনতে হবে, কারণ আমার তো পেন দরকার পড়ানোর জন্য। তো অটোমেটিক আমি একটা প্রেডিকশন লাগিয়েছিলাম বা অ্যানালিসিস লাগিয়েছিলাম, যার জন্য দাম বলেছিল কমবে। আর ওর কিছু অ্যানালিসিস না করে, ধরুন কিছু প্রফিটের আশায় যে অ্যাপেলের দাম বাড়বে সেই আশায়ও নিয়েছিল। এবার ও আনইনফর্মড হয়েও প্রফিট করে নিল, আমি ইনফর্মড হয়েও লস করে নিলাম, এরকম সিচুয়েশন একটা হলো। কেননা দাম আমাদের যে ডিলের প্রাইস ছিল তার থেকে বেড়ে গেল। এবার কথা হলো ফরওয়ার্ড আর ফিউচার্স এর মেন তফাৎটা কি? ফিউচার্স এরও গল্প সেম, ঠিক আছে? আমি ডিভিডেন্ড প্রাইসিং অনেক কিছু বলবো, ওগুলো পরে। আপনি এখন যেটুকু মানে বোঝার জন্য মাথায় রাখুন যে ফিউচার্স তো সেমই, শুধু ফিউচার্স আর ফরওয়ার্ডস এর মধ্যে তফাৎ কি, একটাই তফাৎ আছে। কি তফাৎ? এটা হলো ওটিসি, মানে ওভার দ্য কাউন্টার ট্রেড হচ্ছে। ওভার দ্য কাউন্টার টার্মটা বলবো কি জিনিস। ওভার দ্য কাউন্টার ট্রেড হচ্ছে, আর এটা এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে। মানে ধরে নিন আমি আর আপনি এই যে পেনের ডিলটা করলাম, এটা তো কোনো এনএসি ডিএসসি কোথাও এক্সচেঞ্জে হচ্ছে না। আমি আর আপনার এমনি এমনি বাইরে ডিল করে নিলাম, ঠিক আছে? মুখে মুখে ডিল করলাম। এটা আমাদের কাছে ওভার দ্য কাউন্টার, আর এটা এক্সচেঞ্জে হচ্ছে, এটা হলো ফিউচার্স। মানে মুখে মুখে ডিল করে নিয়েছি, তার জন্য কোনো আলাদা করে কোনো এক্সচেঞ্জে গিয়ে ট্রেডটা হয়নি, সেজন্য এটা ওভার দ্য কাউন্টার। আর এক্সচেঞ্জে গিয়ে প্রপার লিস্টিং আছে, সেখানে গিয়ে আমরা চেকটা করছি বলে
এটা হলো ফিউচার্স বলা হচ্ছে। এইটুকুই ডিফারেন্স ফরওয়ার্ড আর ফিউচার্স এর মধ্যে। আর কিছু ডিফারেন্স আছে যেগুলো আমরা করতে করতে টাইমের সাথে সাথে বুঝবো। এখন এর থেকে বেশি মানে মাথা খারাপ করার দরকার নেই। তো এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? যার আছে একটু বলুন, না যদি থাকে তাহলে বুঝবো যে ক্লিয়ার আছে। এটা হচ্ছে আমি একটা ফ্ল্যাট আপনাকে বেচেছিলাম দিয়ে আপনাদের বেরো তাহলে 5 আপনাদের আচ্ছা, হ্যাঁ একদম, হ্যাঁ একদম। হ্যাঁ, তোমাদেরকে আরো কিছু কোয়েশ্চেন সাহিলের মনে হয় মাইন্ড আনতে দিতে হবে। আরেকটা সেকেন্ড। মানে ট্রেডিশনাল আর অপশনের ডিফারেন্সটা আগে করে বলো, বুঝতে পারলাম না। ফিচার্স অপশনের ডিফারেন্স আমি বলিনি, ফিচার্স আর ফরওয়ার্ডস এর ডিফারেন্স আমি বললাম। ফিউচার্স আর ফরওয়ার্ডস এর বলেছি যে ফরওয়ার্ডস ওভার দ্য কাউন্টার ট্রেড হচ্ছে আর ফিউচার্স এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, ঠিক আছে? এই দুটোই বলেছি যে ওভার দ্য কাউন্টার মানে আমরা বাইরে ডিল করলাম, আর ফিউচার্স হলো আমরা কোনো এক্সচেঞ্জে ডিল করছি, ঠিক আছে? তো কোনো মানে ডিফারেন্স ফরওয়ার্ডস এর মধ্যে নেই। অপশনস আমি এখনো আসি, অপশনস আল ঠিক আছে। এগুলো এখন কোনো কাজে লাগবে না, এগুলো জাস্ট একটা ডেফিনিশন মতন পড়তে হয়। আমরা স্কুলে পড়িয়েছি, ডেফিনিশন না হলে মনে হবে গিয়ে হঠাৎ করে স্ট্র্যাটেজি দেখাতে আরম্ভ করে দিল, ওই জন্য পড়ানো। এগুলো নিয়ে বিশাল মানে গভীরে গিয়ে ফরওয়ার্ড কি ওটা নিয়ে আবার রিসার্চ লাগিয়ে দিলাম, করতে পারেন, অসুবিধা নেই, ভালো জানা। কিন্তু আলটিমেটলি বর্ডার সঙ্গে প্রফিটের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো এটা গেল ফিউচার্স আর ফরওয়ার্ডস এর ডিফারেন্স বললাম। এবারে অপশনস এর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমি আজকে ভাবছিলাম কি দিয়ে দেওয়া যায়, মাথায় একটাই আসছিল, সেটা নিয়ে আমি বলি বলি। ধরে নিন আমি অপশনস এর পার্টে এবার আসি, ঠিক আছে? অপশনস বলতে আমরা কি বলি? ফরওয়ার্ডস আর ফিউচার্স গেল। অপশনস এর পার্টে আমাদের যেটা প্রথম বুঝতে হবে যে অপশনস এ আমরা অনেক কিছু কলপুর অনেক কিছু দেখেছি, সেগুলোর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আপনারা সবাই আমাকে 1000 করে একটা বুকিং অ্যামাউন্ট পাঠিয়েছিলেন, সবাই পাঠিয়েছে, তো এটা সবাই ডিলিট করতে পারবে। সাহিলের যেহেতু পুরো কোর্সটা চলছে, সাহিল বোধ অনেক আগে পাঠিয়েছিল, আর বাকিরা যেন নতুন জয়েন করেছে, হ্যাঁ মোটামুটি সবাই পাঠিয়েছে। হ্যাঁ, বাকি সবাই পাঠিয়েছে। তো 1000 বুকিং অ্যামাউন্ট সবাই পাঠিয়েছে। এবার যেমন ধরুন প্রলয় আজকে অ্যাবসেন্ট আছে প্রবলেমের জন্য, অসুবিধা নেই। প্রলয় আর সৌভিক দুজনের ফ্রেন্ড, ঠিক আছে? তো এবারে ধরুন ওরা দুজন মানে আলাদা করে কোর্স দিচ্ছে না ধরুন। এবার ধরুন ওরা মানে এরকম কোনো হলো ব্যাপারটা যে প্রলয় 1000 টাকা দিয়ে আমাকে সিট বুক করেছে, ঠিক আছে? এবারে সিট বুকিং এর ঘটনাটা কি এভাবে দেখুন যে মানে আমি আপনি ইনস্টিটিউশন হিসেবে দেখুন যে সিট বুকিং করা হয়েছে এমন ভাবে যে এরপরে আর সিট বুক নেওয়া হবে না। আহ এটারই ক্লোজ হয়ে যায়, মানে যতজন সিট বুকিং এর টাকা দিয়ে দিয়েছে এরপর আর নেওয়া হবে না, ঠিক আছে? তো আমার কাছে তাহলে এই যে সিট বুকিংটা যে হচ্ছে, সিট বুকিং যে হচ্ছে ওটা কি হচ্ছে? সিট বুকিং এরটা একটা টিকিট আমি জেনারেট করে দিচ্ছি তাকে, ধরুন টিকিট আছে তার, মানে সিট বুকিংটাকে আপনি ক্লাস হিসেবে দেখতে পারেন, একটা সিনেমা হিসেবে দেখতে পারেন। সিট বুক করলেন, একটা টিকিট পেলো। এবার এই টিকিটের দাম হলো 1000 টাকা, হলো। এবারে প্রলয়ের হঠাৎ মনে হলো যে ভাই আমি ক্লাসটা করতে পারবো না, আমার জায়গায় তুই ক্লাসটা করে নে। এবার আমি ধরুন সৌভিক আর প্রলয়ের মুখ চিনি না, ঠিক আছে? আমি শুধু জানি আমার এসে টিকিটটা দেবে, আমি ক্লাসে ঢুকতে দিয়ে দেবো, ঠিক আছে? সিম্পল গল্প। এবারে সৌভিক কি করলো, ওর থেকে টিকিটটা যে নেবে, টিকিটটা নিয়ে আমার কাছে আসবে। এবার প্রলয় যে ওকে টিকিটটা দেবে, ও তো বলছে ভাই আমি তো আগে থেকে টিকিট কিনে রেখে দিয়েছি, তুই তো আমার বাজারে টিকিট পাবি না, ব্ল্যাক করার মতন গল্পটা হতে পারে। ও ওকে 2000 টাকায় টিকিটটা বেচলো, 2000 টাকা টিকিটটা বেচবে। এবার প্রলয় সৌভিক 2000 টাকায় কিনবে কেন? কারণ ওর কাছে তো আর কোনো সোর্স নেই, ওকে 2000 টাকা টিকিটটা কিনতে হবে। তাহলে তো এই টিকিটটা পাবে, তখন ও এন্ট্রি পাবে ক্লাসের মধ্যে, তাই? তাহলে এই যে ও এন্ট্রি পাবে, তার জন্য ওকে একটা এক্সট্রা টাকা দিয়ে কিনতে হলো। এবার প্রলয় এক্সট্রা টাকাটা কেন পেলো? কারণ ও আগে থেকে কিনে বসেছিল। এটুকু অব্দি ক্লিয়ার হলো? এইটুকু বা জাস্ট এই এক্সাম্পলটুকু অপশনের ক্লিয়ারিটি এখনো আসে দেইনি আমি। স্যার না আছে ইসলামিক স্যার। কোন জায়গাটা কি জানো কিছু স্যার এই টিকিটে কল করতে হয়। টিকিটের জন্য ক্লিয়ার আচ্ছা, কতটুকু ক্লিয়ার হয়েছে তুমি একটু? স্যার টিকিটটা প্রলয় কিনলো, মানে প্রলয় কিনে ওটা সৌভিককে দিল, সৌভিক 2000 টাকা দিয়ে কিনলো, তাই তো? একদম হয়ে গেল। এবার ওটা হ্যাঁ, এটুকু। এবার এবার আচ্ছা স্যার ঠিক আছে। এবার ও এক্সট্রা টাকা দিয়ে কিনলো কেন সেটুকুই বলেছে যে এক্সট্রা টাকা দিয়ে কিনেছে, কারণ সিট বুকিং এর টাকা তো, সিট বুকিং তো বন্ধ হয়ে গেছে, এখন তো করতে পারবে না, ওকে তো এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে না বাজার থেকে, না হলে তো সিট পাবে না, আবার পরের ব্যাচে গিয়ে জয়েন করতে হবে। ও তাই জন্য 2000 টাকা দিয়ে কিনে নিল। আর পুনরায় সেই টাকাটা পেলো কারণ ও আগে থেকে বুক করে রেখেছিল সিটটা, সময় থাকতেও আগে থেকে বুক করেছে। আর ভাই সিট বুকিং না হয় তুমি মাঠের খেলার টিকিট পাবো না, ইডেনে খেলার আগে তুমি আরসিবি খেলার আগে বুক করে রেখেছো 3000 টাকার টিকিট, পরে গিয়ে 10,000 ব্ল্যাক করছে, এরকম ধরো। ওই আরসিবি খেলা বৃষ্টি হয়ে যেতে তখন কি 10,000 কে নেবে, তোমার 1,000 বেচতে হবে, এই হলো গল্প। এবার এই জিনিসটাই হয়েছে ইরানে। এবারে এই সিম্পল জিনিসটা তখন তুমি বুঝলে, এবার তুমি ভাবো এই এখানে আমাদের, এবার আমি মার্কেটে চলে আসছি।
এবার মার্কেটের ক্ষেত্রে যদি আমি ভাবি এই সেম জিনিসটা, আমার কাছে এখানে দুখানা অপশনের নাম থাকবে, কল আর পুট। এবারে আমরা এখনের জন্য একটুকু বুঝি, নতুনদের জন্য অনেক হেভি যাতে না হয়ে যায়। মার্কেট যখন আপ যাচ্ছে, আপ গেলে আপ ওপর দিকে যখন যাচ্ছে তখন কলের দাম বাড়ছে। মার্কেট যখন ডাউন যাচ্ছে, এটা নতুন যারা আছে স্পেশালি সম্রাটের জন্য আমি বলবো এটা একটুখানি ভালো করে দেখতে, তখন পুটের দাম আপ যাচ্ছে। এটা কিন্তু আপই যাচ্ছে, পুট ডাউন যাচ্ছে না। মার্কেট আপ হলে কলের দাম উপরে যাচ্ছে, মার্কেট ডাউন গেলে পুটের দাম ওপরে যাচ্ছে। এবার কল পুট বলে কি জিনিস সেটা আমি এখনো আসিনি, মানে কল পুট ধরে নে দুটো দুটো টিকিটের নাম, ঠিক আছে? দু ধরনের টিকিট বিক্রি হচ্ছে, একটা টিকিটের দাম কল, একটা টিকিটের দাম পুট, ঠিক আছে? কেননা মানে মনে হতে পারে যে কল পুট আবার আলাদা করে কোত্থেকে চলে আসবে, বাকিটা জানবে, বাকিটার জন্য প্রবলেম নেই। এবার যে প্রথমবার শুনছে সে বলবে কল আর পুটটা আবার আসলো কোত্থেকে। তো এটা ধরে নে দুটো টিকিট, ডিফারেন্ট টাইপ অফ টিকিট। কল একটার উপরে কল লেখা আছে, একটার উপরে পুট লেখা আছে। তো মার্কেট যদি নিচে যায়, মানে একটা জিনিসের দাম মার্কেট নিচে যায়, মানে একটা 100 টাকার দাম যদি নিচে যায়, নেমে যদি 80 অব্দি যায়, তাহলে এই পুটের দাম আবার উল্টো 80 থেকে 100 চলে যাবে। ব্যাপারটা এরকম যে চলুন আবার ক্যামেরা অন করে মুখ দেখাচ্ছে, ভালো লাগছে দেখতে। যাই হোক, হ্যাঁ আমি বলছি পুটের দাম, এইখানে একটা পুট একটা লিখেছি, আমি কল লিখেছি। মার্কেট ডাউন যাচ্ছে মানে আমি বলতে চাইছি কোনো একটা স্টকের দাম 100 টাকা থেকে 80 টাকাতে যাচ্ছে, নিচের দিকে গেল, তখন কি হলো পুটের দাম বেড়ে 80 থেকে 100 গেল। আমি পুরো নাম্বারগুলো হাইপোথেটিক্যাল বলছি, ঠিক আছে? মানে যখনই মার্কেট নিচের দিকে যাচ্ছে পুটের দাম বেড়ে যাচ্ছে। আবার মার্কেট মানে কোনো স্টকে মার্কেটের দাম যদি ওপর দিকে যায়, ধরুন 80 থেকে 100 গেল জিনিসের দামটা, ওপর দিকে গেল, তাহলে আবার কলের দাম এখানে বেড়ে 80 থেকে 100 গেল। এই জায়গাটা একটু হজম করো, আমি একটা মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? চল লিফট জয়েন করছো বাচ্চা, একটা থেকে আবার ক্যাবের ল্যাপটপ দিয়ে আর ফোন দিয়ে জয়েন করাচ্ছে, ঠিক আছে? You जब भी बोले देता जो भी बाहर से नासी थी क्या सुई अच्छी है तो प्रीमियम में दिक्कत हो नासी अच्छी এই যে, হ্যাঁ, পুটের প্রিমিয়াম। পুট এখন প্রিমিয়াম ওয়ার্ড ফর ইউজ করবো না, প্রবলেম হয়ে যাবে, যারা নতুন তারা বুঝবে না। প্রিমিয়াম প্রিমিয়াম না, একদম সিম্পল ভাবো যে 100 থেকে 80 দিকে গেছে দামটা, হ্যাঁ, জিনিসের দাম কমেছে মানে পুটের দাম বেড়েছে। একদম প্রিমিয়াম কথাটা এখন ইউজ করলে মানে প্রত্যেকটা দাম আমাকে কেয়ারফুল ইউজ করতে হবে, না হলে মাথা খারাপ হয়ে যাবে লোকের যারা নতুন আছে। আচ্ছা, কল আর পুট তাহলে কি হলো, দুটো টিকিটের নাম, একটা সাদা রঙের টিকিট ধরো, একটা কালো রঙের টিকিট। যদি মার্কেট ওপর দিকে যায় সাদা রঙের টিকিটের দামটা বাড়ছে, সেটার নাম হলো কল। আর পুট ধরলো আরেকটা কালো রঙের টিকিট, যেটা মার্কেট নিচে আসলে যার দাম বাড়ছে, ঠিক আছে? এটুকুর মধ্যে কোশ্চেন আছে, একদম আমি অল্প অল্প করে এগোচ্ছি, কেননা এইগুলো থাকতে পারি এখানে, তারা একদম জানে না। স্যার বলছি কল কল মানে যখন ধরুন 80 টাকার থেকে জিনিসটা 100 টাকা হলো, ওটা পুটের দামটা বাড়লো, তাই তো? 80 টাকা থেকে 100 কোটা হয়েছে, তাই না? সরি, 80 টাকার থেকে 100 টাকা হলো, এটা হচ্ছে কলের দামটা বাড়লো। এটা হলো স্টক প্রাইস, ঠিক আছে? এই জায়গাটা হ্যাঁ স্টক প্রাইস 80 থেকে 100 গেল, ওপর দিয়ে হ্যাঁ, 80 থেকে 100। ওপরে দেখো, ওপরে দেখো, হ্যাঁ, তাহলে ওটা কম বেড়েছে। কলের দামটা বাড়লো। আবার এখানে কি হয়েছে, 80 থেকে 100 দিকে নিচের দিকে এসছে, নিচের দিকে দেখা যাচ্ছে, তাহলে এখানে কার দাম, হ্যাঁ, নিচের দাম বেড়েছে। পুটের দাম বেড়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে এই জায়গাটাতে এখানে কি হলো, 80 থেকে 100 টাকা অব্দি স্টকটার দাম গেছে। তাই যে হুম, কল বলে যে টিকিটটা আছে, যে টিকিট একটা ধরো কল, আর কিছু হলো না, শুধু একটা টিকিট যার উপরে কল লেখা আছে, সেই টিকিটের মধ্যে এমন কিছু মেশিনে কোনো সিস্টেম করা আছে যে তার দামও বাড়বে। আবার আচ্ছা যখন 80 টাকায় আসবে, এই টিকিটটা যেটা এমন সিস্টেম করা আছে যে এর দাম বাড়বে। এটা দু রকমের টিকিট যার মধ্যে কোনো একটা প্রোগ্রাম করা আছে ধরানো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হলো, একটুখানি এগোই যাবার, আর স্যার। গুলো আবার ডিসকাস হবে, এতবার ডিসকাস হবে পরে আলু ভাজা হয়ে যাবে। এখন প্রথম দিকে একটু হজম হতে অসুবিধা হয়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবারে প্রথমে আমরা কি বুঝলাম এখন অব্দি একটুখানি রিক্যাপ করি। তার মানে এই শ্রমিক ওকে 2000 টাকা দিয়েছিল, মানে 2000 টাকায় বেচে দিয়েছিল। এবারে কথা হলো, এইখানে যদি সেম জিনিসটা ভাবো, এই যে এখানে, এবার আমি স্টক প্রাইস যেটা লিখতে চাইছিলাম না, তুমি বুঝলে না বলে আমি মানে তোমার বুঝতে প্রবলেম হচ্ছিল বলে আমি লিখলাম। এটাকে স্টক প্রাইস না ধরে এবার এই ক্লাস বুকিং এর এটার সঙ্গে রিলেট করো। এই যে টিকিটের দামটা এখন বেড়ে গেছে, এই যে টিকিটের দামটা বেড়ে গেছে, 1000 টাকাটা এখন 2000 হয়েছে, 1000 টাকাটা 2000 হয়েছে, দামটা বেড়েছে, রাইট? এটা দাম বেড়েছে এটুকু তো বুঝতে পারছি, কলটা পুরো এখন বুঝতে হবে না। এবারে এরা কিসের জন্য বেশি টাকা পেমেন্ট করছে, টিকিটটা কিসের জন্য, ক্লাসের জন্য। ক্লাসটা আলটিমেটলি কি হয়েছে, এখন এন্ট্রি বন্ধ হয়ে গেছে। এন্ট্রি বন্ধ হয়ে গেছে মানে কি, ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। ক্লাসের এন্ট্রি বন্ধ হয়েছে মানে পরের ক্লাস 3 মাস পর হবে, ধরে নাও 3 মাস মানে ধরে নাও 6 মাস পর হবে,
তার মানে ডিমান্ড তো আছে ক্লাসের জন্য, মানে সেটা আমরা চাই না ডিমান্ড আছে কিনা, মানে জেনারেলি লোকে করতে চাইলে এখন করতে পারবে না, তার মানে কিছু না কিছু লোক যদি করতে যায়, মানে কিছু না কিছু যদি ডিমান্ড আসেও, সাপ্লাই তো নেই আমাদের কাছে গ্যারেন্টি, সাপ্লাই আমার 3 মাস নেই। এবার যদি ডিমান্ড একটাও আসে তাহলে ডিমান্ড বেশি, কিন্তু সাপ্লাই কম। তার মানে আমার এখানে যদি ডিমান্ড কম থাকলো, নেই ডিমান্ড বেশি থাকছে, ক্লাসের ডিমান্ড আছে, ডিমান্ড বেশি মানে আমি একটা লোককেও ধরে নিচ্ছে বেশি, ঠিক আছে, কিন্তু সাপ্লাই নেই, সাপ্লাই তো 0, 3 মাস তো ক্লাস হবেই না, অপশনের ক্লাসটা হবেই না, তাই 0 সাপ্লাই। এবার যদি 1ও ডিমান্ড আসে, ধরে নাও সবিক একাই ইনরোল করছে, তাহলে তো ডিমান্ড বেশি সাপ্লাইয়ের থেকে, তার মানে ক্লাসের দাম অ্যাকচুয়ালি বাড়ছে। ডিমান্ড সাপ্লাইয়ের কনসেপ্টে নর্মাল যদি আমরা দেখি, যেমন এটা সম্রাটের জন্য একটু বলে রাখি, বাকিটা জানে, ও যেহেতু নতুন একদম। আমরা যেমন বাজারে গেলে জানি যে কোনো একটা জিনিসের দাম বাড়ে কোনো ফেস্টিভ্যালের দিনে, বা কোনো মুভির টিকিটের দাম উইকেন্ডে যেমন বাড়ে, সেরকম এখানে ক্লাসের অ্যাভেলেবিলিটি নেই, কিন্তু ক্লাস করার লোক আছে, মানে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। তাহলে এই জিনিসটার দাম বাড়ছে আমরা হাইপোথেটিক্যালি ভাবতে পারি, কারণ ডিমান্ড আছে, সাপ্লাইটা একদমই নেই। তাহলে ডিমান্ড আছে, সাপ্লাই নেই, মানে ক্লাসের দাম বাড়লো, ক্লাসের দাম প্রাইস বাড়লো হিসাব মতন। যদি প্রাইসটা ধরুন এরকম যদি হয়, মানে আগের ম্যাচ থেকে আমি শুনেছি, এপিসোডের পরে গ্রুপে ডিসকাস করবো, ধরুন আমার রেকর্ডিং কেউ পাচার করার চেষ্টা করছে, আমি এখনো অত বড় হইনি, কিন্তু ধরুন হচ্ছে, এবার ধরুন হলো এরকম, তার মানে কি সেটার ডিমান্ড আছে, তাই জন্য দামটা বাড়লো। তাহলে এই যে প্রাইসটা যে বাড়লো, এই যে প্রাইসটা বাড়লো, আর এখানে টিকিটের প্রাইসটাও বাড়লো, ভালো করে খেয়াল করবেন, ক্লাসের দামও বাড়লো, ক্লাসের ডিমান্ড বাড়লো বলে ক্লাসের দাম বাড়লো, আর ক্লাসের দাম বাড়লো বলে টিকিটের প্রাইসও বাড়লো। নিচে এখানে কোথায় হয়েছে যে দামও বাড়ছে এবং প্রাইসও বাড়ছে, কোনটার ক্ষেত্রে হয়েছে নিচে দামও বাড়ছে এবং প্রাইসও বাড়ছে, কলের ক্ষেত্রে, কলের ক্ষেত্রে হয়েছে। তার মানে এখানে আমরা এভাবে বলতে পারি যে প্রলয় প্রথমে কল কিনেছিল, সি কেন লিখলাম, এটা কল অপশনকে শর্টে সি বলে, কল কিনেছিল প্রথমে, কল অপশন প্রলয় কিনে রেখেছিল, আর সৌভিককে পরে সেটা 2000 টাকার বেচছিল কখন, যখন মার্কেটে জিনিসটার ভ্যালু বাড়লো বা দাম বাড়লো। এভাবে যদি আমরা ভাবি, জিনিসটা একটুখানি বুঝতে আমার মনে হয় হেল্প হবে, কারণ এমনি কল যদি বলি স্ট্রেট কাট, অনেক সময় কলটা প্রত্যেকে আসলে লোকে বোঝে না, কলটাকে আমরা একটা টিকিট হিসাবে দেখছি, যে ভাই 1000 টাকায় আমি টিকিট কিনে রেখেছিলাম, এবারে ওটা 2000 টাকা হয়ে গেছে, আমি বেচে দিয়ে বেরিয়ে গেলাম। কেন কলের দাম বাড়লো? কারণ আন্ডারলাইন যে জিনিসটা, এখানে আন্ডারলাইন কোনটা, আন্ডারলাইন কোনটা আসলে বলতে আমি বলতে না করলাম, আন্ডারলাইন কোনটা কি বলতে পারবি, এখানে আন্ডারলাইন কোনটা, এখানে আন্ডারলাইন আর ডেরিভেটিভ কোনটা, এই সিনারিওর মধ্যে এখান থেকে এতটুকু স্যার ডেলিভারি বলে টিকিটটা আর আন্ডারলাইন হলো ক্লাসটা। একদম একদম পারফেক্ট। তার মানে ক্লাসের থেকে এই যে বুকিং এর অ্যামাউন্ট নিজের ভ্যালু ডিরাইভ করছে ক্লাসের, হ্যাঁ করছে স্যার। মানে এখানে ক্লাস যদি হয় আন্ডারলাইন, এর থেকে নিজের ভ্যালু ডিরাইভ করছে কে, আরে সরি টিকিট। এক সেকেন্ড, ডিআর ড্রাইভ লিখে দিচ্ছে, ডিরাইভ করছে কে, টিকিট। এই ক্লাস বাই চান্স আবার পরের মাসে একটা অ্যানাউন্স হয়ে যেত, তাহলে সৌভিক করতে কিন্তু 2000 টাকা দিয়ে কিনতো না, বা এই ক্ষেত্রে আমরা ভাবছি কিনতো না, আবার ওটাকে আবার হাইপোথেটিক্যাল ভেবো না, পরের মাসে এখানে জয়েন করবো থেকে এইসব অন্য গল্প হয়ে যাচ্ছে। নর্মালি ভাবছি পরের মাসে সাপ্লাই থাকতো, তাহলে ওখানে গিয়ে ব্ল্যাকে কিনতো না, এই গল্পটা এভাবে তোমরা ভাবতে পারো। তার মানে এখানে আমরা ডেরিভেটিভের একদম বেসিক কনসেপ্ট যেটা, যে আন্ডারলাইন কি, তার থেকে প্রাইস কিভাবে ডিরাইভ করছে সেটা বুঝলাম। আর কল পুটের একদম একদম বেসিক, যে মার্কেট ওপরে গেলে কলের দাম বাড়ে, মার্কেট নিচে গেলে পুটের দাম বাড়ে, এই দুটো বুঝলাম। আচ্ছা তাহলে যদি মার্কেট নিচের দিকে যায়, আমি আসিফুলকে আজই বলে দিচ্ছি বলতে না, এখানে ওই দিতে পারতো অ্যান্সারটা, আমি ইচ্ছা করেই বলছি দিতে না, ঠিক আছে, তোমরা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এইখানে ধরো প্রাইস একটা কোনো জিনিসের 100 থেকে 80 আছে, ঠিক আছে, তাহলে কোন জিনিসের দাম কমবে, কোন জিনিসের দাম কমবে, কলের না পুটের, কলের না পুটের, এখানটা দেখে বলো। স্যার কলের দাম কমবে। আচ্ছা তো বলছি সার্ভার ফার্ম, ঠিক আছে। আচ্ছা বাকিটা একটুখানি রেসপন্ড করো, ঠিক আছে, তাহলে আমি বুঝবো, কেননা দুজন কি ক্লাস করলে বাকিরাও তো চাই মানে আছে অ্যাভেলেবেল, তো এটা বোঝা যাচ্ছে তো যে হ্যাঁ পলি দিচ্ছে, মানে এখানে কলের দাম বাড়ছে আমরা দেখেছিলাম মার্কেট ওপরে গেলে, আর নিচে গেলে পুটের দাম বাড়ছে। তার মানে আমি যেটা জিজ্ঞেস করছি, নিচে গেলে কোনটার দাম কমবে, তো নিচে গেলে তো পুটের দাম বাড়ে আমরা দেখলাম, তো নিচে গেলে আমার তাহলে কলের দাম নিশ্চয়ই কমবে। আবার মার্কেট যদি ওপর দিকে যায় 80 থেকে 100 যায়, মার্কেট মানে কোনো একটা জিনিস বলছি, সে দুধের দাম হতে পারে, তারপরে কয়লার দাম হতে পারে, ক্রুড অয়েলের দাম হতে পারে, নিফটির দাম হতে পারে, স্টকের দাম হতে পারে, যা কিছুর দাম হতে পারে, ঠিক আছে, সেটার দাম যদি ওপর দিকে যায়, ওপর দিকে যায়,
তাহলে আমার কিসের দাম কমবে এবার? সবের বাদ দিয়ে আর কি বলুন, আর বাকি বলবে, এটা তো আছেই একটা, একটাই তো অপশন আছে, কলটা তো হয়ে গেছে, এটা পরের কোশ্চেনটা। হ্যাঁ, এবারে এইখানে সিম্পল জিনিস আমরা কি কি বোঝার চেষ্টা করলাম আমি একবার ছোট করে রিক্যাপ করি। আমরা কল কি পুট কি তার কিভাবে মুভমেন্টটা হয় সেটা আমরা জাস্ট বুঝেছি, যে মার্কেট ওপরে গেলে, যেটা অরিজিৎ দা প্রথমে বললেন, যে মার্কেট ওপরে গেলে কলের দাম ওপর দিকে যাচ্ছে, মার্কেট নিচে গেলে, এটা যদি আপনাদের টেবিল করে দিলে নতুনদের পক্ষে সুবিধা হয়, আমি এখানে জাস্ট বলে দিচ্ছি। আরে ভাই, মার্কেট, বারবার মার্কেট কথাটা ইউজ করছি যারা, এটা একটুখানি বলে দিই। মার্কেট অনেক সময় আমি বলবো, মার্কেট বলতে অনেকে বোঝেন মার্কেট ওপরে যাচ্ছে মানে কি। মার্কেট ওপরে যাচ্ছে মানে যেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করছি সেটার দাম উপরে যাচ্ছে, সেটা যা কিছু হতে পারে, ঠিক আছে? মানে এটা আমি বারবার করে এক্সপ্লেন করবো না, একবার বলে দিচ্ছি। সেটা মশারির দাম থেকে শুরু করে, ডায়েরির দাম থেকে শুরু করে, কোল বালিশ, ক্রুড অয়েল, কোল, রিলায়েন্স, নিফটি, যা কিছু হতে পারে সেটাকে আমি মার্কেট বলে বলছি, কারণ এটা সবকিছুর জন্যই প্রযোজ্য, ওই জন্য আলাদা করে কোনো স্টকের দাম আমরা এখানে নিচ্ছি না। তো মার্কেট ওপরে গেল, কলের দাম ওপরে গেল, এই টেবিলটা কেউ চাইলে আমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, রেকর্ডিং তো আছে, আমি তো বলবো পরে আপনারা এসব আরেকবার যদি শোনেন রেকর্ডিং, তখন গিয়ে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? ঠিক আছে, আবার আমি আরেকবার পাশেই লিখতে পারতাম, আমার স্ক্রিনের চক্করে আমাকে দুবার করে লিখতে হচ্ছে। পুটের দাম নামছে, আর মার্কেট যদি নামে পুটের দাম বাড়ছে, এই হলো মেইন গল্পটা। এটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম এক্সাম্পল দিয়ে, যে মার্কেট ওপরে গেলে কলের দাম বাড়ছে, মার্কেট নিচে গেলে কলের দাম কমছে, মার্কেট ওপরে গেলে পুটের দাম কমছে, আর মার্কেট নিচে গেলে পুটের দাম বাড়ছে। ঠিক আছে, এটুকু আমরা বুঝলাম। এবার এটাকে আমরা ইউজ কিভাবে করতে পারি সেটা একটুখানি আগে দেখে নিই। এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, ধরে নিন কোনো স্টকের দাম আমরা কোনোভাবে অ্যানালিসিস করে মনে করলাম যে দাম নিচে নামবে। সরনা রাসিপুর বাদ দিয়ে বাকিরা একটুখানি বলার চেষ্টা করো, সম্রাট, শাহিদ আর অরিজিৎ বাবুর মধ্যে, যে মার্কেটে একটা স্টকের দাম নিচে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি তাহলে? মার্কেট স্টকের দাম নিচে যাচ্ছে, আমরা কি, যেটাকে কি হতে পারে? পুট কিনতে পারি। পুট কিনতে পারি, রাইট, পুট বাই করতে পারি, পারফেক্ট। আর আমরা কল বেচতে পারি। কল সেল করতে পারি, একদম হয়ে গেল, সিম্পল, একদম একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে? এবার আপনারা অপশন কাল সকাল থেকে ট্রেড করতে পারেন। এবারে পুট বাই আর কল সেল করতে পারেন, সিম্পল মুটোটা আমি বলে দিচ্ছি, বেশি টাইম পাস করে লাভ নেই, অনেক জিনিস বলার আছে। তাহলে মার্কেট যদি ওপর দিকে যায় তাহলে আমরা পুট সেল করতে পারি আর কল বাই করতে পারি, হয়ে গেল গল্প। এই যে এইটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো, এইটুকু আমাদের একদম বেসিক লেভেলের জিনিস হলো যে আমরা বাই করতে পারি, কিনতে পারি। এবার প্রশ্ন আসবে যখনই আমরা সেন্সিবলটাকে আমরা খুলবো, যে এত হাজার রকমের কল পুট আছে, স্ট্রাইক প্রাইস আছে, সেগুলো কি জিনিস? আচ্ছা, প্রথমে আমি স্ট্রাইক প্রাইসটা বোঝাবো, আহ ইয়েতে দেখাবো সেন্সিবলে, তার আগে একবার স্ট্রাইক প্রাইসটা এক্সপ্লেন করাটা দরকার। তো স্ট্রাইক প্রাইসটা একবার চলে আসি, ঠিক আছে? স্ট্রাইক প্রাইস বলতে আমরা কি বুঝি? খুবই অড লাগছে, এখানে লিখতে গেলে ঠিকঠাক পড়বে না অনেক সময়, পেনটার জন্যই হচ্ছে, আমরা নর্মাল টাচ হচ্ছে, পেনটার কিছু ইচ্ছে হচ্ছে, আমি চেঞ্জ করে নেবো। যাই হোক, অসুবিধা নেই, বোঝা যাবে। স্ট্রাইক প্রাইস বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আবার একটুখানি মানে ডিসকাশন করে নিই, ঠিক আছে? প্রথমে আমাদের বুঝতে হবে, ধরে নিন আমি আর প্রথমে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট বলেছিলাম, যে আমাদের একটা দামে আমরা কন্ট্রাক্টে যাচ্ছি, সেই পেনের গল্পটা বললাম, যেটা 10,000 টাকায় সমানের সাথে আমার একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট হয়েছে, আর সেটা যদি এক্সচেঞ্জ হয় তাহলে আমাদের ফিউচার্স কন্ট্রাক্ট হয়েছে, ঠিক আছে? তো আমাদের ধরে নিন ওর সাথে আমার একটা পেনের 10K আমার সাথে ওর ফিউচার্স কন্ট্রাক্ট হলো। ফিউচার্স বললাম কারণ এক্সচেঞ্জে হয়েছে, যদি এক্সচেঞ্জে না হয় নর্মাল মুখে মুখে হলো তাহলে ওটিসি মানে ওভার দ্য কাউন্টার হতো, তাহলে আমরা ওটাকে ফরওয়ার্ড বলতাম, একই জিনিস, ঠিক আছে? ফিউচার্সে আমার সাথে ওর আহ কি বলবো ডিল হয়েছে। তো একজন হবে ফিউচার্স প্লাস, মানে এটাকে বলে হলো ফিউচার্স লং, একটাই কথা, ফিউচার্স লং বা ফিউচার্স বাই, তিনটে কথাই একই, ঠিক আছে? ফিউচার্স পজিটিভও বলতে পারো, ফিউচার্স লংও বলতে পারো, ফিউচার্স বাইও বলতে পারো। এটাকে যে ফিউচার্স কিনেছে, মানে যে 10,000 টাকায় কিনবে বলেছে, ঠিক আছে? এটা ওর ক্ষেত্রে, ঠিক আছে? আমি কি করেছি, ফিউচার্স শর্ট করেছি, ঠিক আছে? ফিউচার্স এটা বানান নিয়ে চিন্তা করতে হবে না, FUTURES, ঠিক আছে? আমি একটাকে মুছছে সময় নষ্ট করছি না। এটা হলো ফিউচার্স শর্ট, একই জিনিস কিন্তু, মানে তিনটে নাম আছে ডিফারেন্ট ডিফারেন্ট। বা ফিউচার্স সেল, মানে নয় ফিউচার্স মাইনাস বলতে পারি, বা ফিউচার্স শর্ট বলতে পারি, বা ফিউচার্স সেল করেছে, কে করেছে? আমি করেছি, ঠিক আছে? এবারে মার্কেট যদি উপরে যায় কার লস হবে, এটা দুই বলতে পারি, মার্কেট উপরে গেলে কার লস হবে, ফিউচার, মার্কেট উপরে গেলে কার লস হবে? মার্কেট যদি উপর দিকে যায়
সে যে পেনটা বিক্রি করছে তার লস হবে। এর জন্য কি হয়েছে শর্ট হয়েছে একদমই তাই। মার্কেট যে ওপর দিকে যদি যায় তাহলে আমার লস হলে, কারণ আমি সেভ করে 10,000 টাকা সেভ করে মনে রেখেছি। এবারে কথা হচ্ছে ফিউচার সেম মিউট করে নাও, কারণ ফিউচার্সের ক্ষেত্রে কি হচ্ছে মানে এইখানে আমাদের একজনের লস হচ্ছে, একজনের প্রফিট হচ্ছে, রাইট? সিম্পল বলবো, যদি মার্কেট কি করছে, মার্কেট যদি আপ সাইডে যায় আর মার্কেট যদি ডাউন সাইডে যায়, আপ দিকে দিচ্ছি এখানে, এটা ডাউন দিকে দিচ্ছি, তাহলে আমার লস হচ্ছে, তোমার প্রফিট হচ্ছে স্যার। একদম একদম ঠিক বলো। এবারে এই যে গল্পটা আমি বুঝলাম এত অব্দি, এটা আমার ফিউচার্সের গল্প এখানে এন্ড হয়ে গেল। এবারে আমি তাহলে অপশনসে এই যে স্ট্রাইক প্রাইসে যে ডিসকাশনটা আসলাম, স্ট্রাইক প্রাইসটা কি একটু বুঝি। এটা তো আমরা দুজন ট্রেড করেছি। এবারে ধরুন সেখানে আসিফুর আর অরিজিৎ দাও ট্রেড করছে, ঠিক আছে? এবারে এই যে ফিউচার্সের থ্রুতে ওরা ট্রেড করতে চাইছে না, ওরা অপশনের থ্রুতে ট্রেড করতে চাইছে, তাহলে ওরা কি করবে, একটা স্ট্রাইক প্রাইস ডিসাইড করবে, যেটা নিয়ে আমরা ডিসকাশনটা এখানে শুরু করলাম। এখানে হেডিংটা স্ট্রাইক প্রাইস, তো স্ট্রাইক প্রাইস ডিসাইড করবে। স্ট্রাইক প্রাইস মানে আসিফুর বলল, কি বলল, যে 10,000-এর উপরে প্রাইস যাবে, ঠিক আছে? আর অরিজিৎ দাও কি বললেন, যে 10,000-এর নিচে প্রাইস থাকবে। কলার পুটের পার্সপেক্টিভে ভাববো। এবারে আমার চয়ন আসিফুর অনেকক্ষণ অ্যান্সার দিতে পারছে না, আমাকে আসিফুর অ্যান্সার দিয়ে তোমরা কিছু বলো না এখন। আসিফুর কি করতে পারো এখানে, 10,000-এর উপরে যাবে, তোমার কি করা যায় এখনই আমরা ডিসকাস করেছি, এখন এখান থেকে কল বাইং করবো ও বললো, ঠিক আছে? তার মানে ও সি বাই করলো, সি কল অপশন বাই করলো। এবারে অরিজিৎ দা তার উল্টোটা করছে, এখানে ওর সাথে কিনে যাচ্ছে, উনি করলেন কল সেল, ঠিক আছে? এবার কোন প্রাইসে করলেন, 10,000-এ করলেন, এটাই হলো স্ট্রাইক প্রাইস। এবারে কথা হচ্ছে সম্রাট আর চয়নও বসে আছে, ঠিক আছে? সম্রাট আর চয়ন বসে আছে, সাহিলও বসে আছে, ঠিক আছে? সাহিলেরটাই পরে আছে, কারণ ডবল ডবল আমাকে দেখাতে হচ্ছে। এবারে সম্রাট বলল যে আমি অন্যরকম ডিল করবো, আরো বুদ্ধি দেখাবো, যে অলরেডি তো 10,000 টাকা দাম চাই, আমি বলছি 9,000-এর উপরে থাকবে দাম, 9,000-এর উপরে থাকবে দাম। ও আরো বুদ্ধি লাগিয়েছে, ও একটু এক্সট্রা বুদ্ধি লাগিয়েছে, যে কি অ্যাপেল যদি নাও বের করে, এটা যদি দাম পড়েও যায়, ধরুন অ্যাপেল বার করেনি, কোনো প্রোডাক্ট বার করেনি নতুন অ্যাপেল পেন, তাহলেও দাম বাড়বে। এটাও সিম্পল। স্যার এটা কি কোনো রেঞ্জ বাউন্ডেশন? না না, আমি বলে দিচ্ছি, এটা স্ট্রাইক প্রাইস নর্মাল একটা কানে যেভাবে দুজন বায়ার সেলার এসে কন্ট্যাক্ট করছে, সেটাই, ঠিক আছে? ওটা আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে একটু ইজি হয়। একটা একটা দাম যে দামে দুজন বায়ার সেলার এসে কন্ট্রাক্ট ফিক্স করছে, ঠিক আছে? তো সম্রাট কি করলো, ও কোনো একটা বুদ্ধি দেখালো, আমি আর বুদ্ধিটা লজিকটা বোঝাতে চাইছি না, কিন্তু কোনো একটা কারণে ভেবে 9,000 টাকার উপরে আমি ডিলটা করি, 10,000 টাকার একটু বেশি, এমনি দামটা বেশি দিয়ে লোকে বেচছে, যদি নতুন পেন বার করে তাহলে তো আরামসে মানে দাম কমবেই, তাহলে যদি কমেও 9,000-এর নিচে আসবে না, এটাও ভেবে রেখেছে। তখন ও কি করবে, 9K-র কল বাই করবে, 9,000-এর কল বাই করবে। ফিউচার্সে কি হচ্ছে, কোনো দাম আলাদা করে সেট করছে না, ওরা ডিরেক্ট গিয়ে ফিউচার্স বাই করছে, ফিউচার্স শর্ট করছে, ঠিক আছে? শুধু ফিউচার্সের পাশে একটা মান্থ লেখা থাকে, কোন মাসে কিনছে। কিন্তু এখানে কি হবে আমরা দেখবো গিয়ে, থিওরিটা বুঝিয়ে প্র্যাকটিক্যালে গেলে আরো দেখা যাবে। এখানে কি হচ্ছে, ওরা একটা দাম বলে দিচ্ছে যে 9K-র সি বাই করছে, 9K-র সি দামটাও লেখা থাকবে, সঙ্গে কল না পুট সেটাও লেখা থাকবে। এবার সম্রাট কিনেছে, আর চয়ন এখানে, চয়ন আমার সাথেই ট্রেড করেছিল। আচ্ছা, এখানে সাহিলের নামটা দিয়ে দিই। সাহিল কি করলো, ও কি করলো, ও ভাবলো 9K-র নিচে যাবে, ও তখন সি সেল করে দিল, ঠিক আছে? এবারে এখানে সি সেল সি বাই যেটা, এই কাজটা করলো। এবারে এখানে আমি সি সেল সি বাইটা মুছে আরেকটা অল্টারনেট অপশনের কথা ডিসকাস করছি, যেখানে আরেকটা জিনিসও করতে পারে। কি করতে পারে, কি করতে পারে? হ্যাঁ বলো, সেটা আরো বলো, অসুবিধা নেই। সম্রাট ওখানে আপনার স্যার ওখানে খুব ভালো পুট সেল করবে। ফুড সেল করবে, না ঘুরাবে না, অসুবিধা নেই, প্রথম দিন সব ঘুরতে পারে, ফুড সেল করবে না। আরো কল সেল করবে, না, সাই কল সেল করবে। স্যার পুট বাই হবে। আমি তো একটা দিক দেখাচ্ছি না, দেখো একটা স্ট্রাইক প্রাইসে একজন সেল করলে একজন বায়ার থাকতেই হবে, না হলে সেটা এক্সিকিউট হবে না, কারণ ও তো সেল অর্ডার মেরে বসে থাকবে, তাহলে একজনকে তো বাই করতে হবে। বুঝতে পারছি? তুমি যদি এরকম ধরো নাও, আরেকটা এক্সাম্পল লাগে, ধরো নাও আসিফুরের সম্রাট এখানে ট্রেড করতে যাচ্ছে একসাথে। আসিফুর কি করছে, আসিফুর কি করেছে, 10,000, আমি 10,000 নিচ্ছি, 10,000 সি বাই করতে যাচ্ছে, বাই। এবারে সম্রাট অর্ডার বেড়ে রেখেছে যে আমি 9K পি বা পুট অপশন সেল করবো, দুটো অর্ডার তো এক্সিকিউটই হবে না,
এ বলছে আমি কল বাই করবো, এ বলছে আমি পুট সেল করবো, দুটো এক্সিকিউট হবে না। এই দুটো অর্ডার একসাথে এক্সিকিউট হবে কারণ একজন বায়ার আছে একজন সেলার আছে, এই দুটো একসাথে অর্ডার এক্সিকিউট হবে কারণ একজন বায়ার একজন সেলার আছে। বোঝা গেছে যুক্তি? কার বোঝনি একটু শুনি, জল খাই লোক কর। হুম হুম। এখন আর চাই নিতে পারি আড্ডা মারতে। আজ এর মধ্যে কারো কোশ্চেন থাকলে শুনেন। হ্যাঁ 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 হ্যাঁ। কারো কোশ্চেন কারো? বাহ, ভালো কথা। খান না না না, ঠিক আছে। এবার এটা গেল, আমি একদম ওই জন্য একদম বাচ্চা লেভেল থেকে স্টার্ট করেছি। আচ্ছা, একটা কাজ করুন, আমরা এত অব্দি দেখেছি তো, আমি আমার স্ক্রিন শেয়ার করে একটু সেন্সিটিভ করে দেখাই, ঠিক আছে? এটুকু কিন্তু যথেষ্ট, অনেকখানি জিনিস রয়েছে, একদম যদি কিছু হয়নি তা না। একটা কাজ করি, তুমি এখান থেকে দেখা, এখানে দেখ, একটা সেকেন্ড ওয়েট করুন, সামনে আইপডে কি শো করছে, তো ল্যাপটপটা আমার দিয়ে করাতে হবে। না না, আমি এখানে দেখা, এখানে শেয়ার হচ্ছে স্ক্রিনটা, আর মাইক অফ, কোশ্চেন হয়ে গেলে মাইক অফ, কারণ এগুলো সব রেকর্ড হলে তোমাদেরই প্রবলেমই ইস্যু। দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, বলো। এবারে ভাই আমি চলে আসছি এখানে অ্যানালাইজে গিয়ে। আচ্ছা, আগে একটা কথা বলে দিই, আর প্রথমে ফটফট করে দেখিয়ে দিতে প্রবলেম, লোকে তো বুঝবেই না এটা কি। প্রথমে হলো, আমরা এতদিন যখন বেসিকে ক্লাস করি সেখানে আমরা ট্রেডিং ভিউ ইউজ করি চার্ট দেখার জন্য, রাইট? এইটা আমরা ইউজ করি চার্ট দেখার জন্য। যারা ফান্ডামেন্টাল ক্লাস করেছেন তারা জানবেন আমরা স্ক্রিনার ইউজ করি কি দেখার জন্য, কি দেখার জন্য স্ক্রিনার ইউজ করি, স্ক্রিনার কি জন্য ইউজ করি? স্টক ফাইন্ড আউট করার জন্য। ফান্ডামেন্টাল। না ফান্ড, হ্যাঁ মানে ওই আর কি। তো এই ফান্ডামেন্টাল টেকনিক্যালের ওই আর কি ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল দেখার জন্য, ঠিক আছে? এবার আমরা এখন কি দেখতে যাচ্ছি, অপশনের জন্য আমরা ইউজ করব সেন্সিবুল, ঠিক আছে? সেন্সিবুলে যারা জিরোধা আছে তাদের খুব ভালো কথা, জিরোধা থাকলে কি হবে, জিরোধাতে এখানে ফ্রি থাকে, ঠিক আছে? আমার জিরোধা দিয়ে লগ ইন করা, জিরোধায় ফ্রি থাকে। অ্যাঞ্জেল ওয়ানে একটা ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু ফ্রি থাকে না, ঠিক আছে? কিছু জিনিস ফ্রি থাকে, বাকি জিনিসে পেড থাকে। তো যাদের জিরোধা নেই, আর আমি বলবো জিরোধাটা ওপেন করে নেবেন, আর বললে বলবেন আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি কিছু রেফারেল রিওয়ার্ড পেয়ে যাবো, ঠিক আছে? তো জিরোধা দিয়ে আপনারা অ্যাকাউন্ট, জিরোধা দিয়ে ফ্রি থাকে, এবার আপনারা যা কিছু করতে পারেন, আমি জাস্ট বলে রাখলাম, ঠিক আছে? তো জিরোধাতে লগ ইন করতে হবে, এখানে এসে লগ ইন করার পরে আমার ফ্রি, মানে আমি সেন্সিবলি অ্যাক্সেস করতে পারবো। এটা হলো একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন বা একটা ওয়েবসাইট বলতে পারেন, আপনি ওয়েবসাইট দিয়েও লগ ইন করতে পারেন, আপনি প্লে স্টোরে গিয়েও পেয়ে যাবেন। কি বলে সার্চ করবেন, এইটুকু সেন্সিবল, ঠিক আছে? এইটুকু সার্চ করলে প্লে স্টোরেও পেয়ে যাবেন, আর গুগলে এসে সেন্সিবল বলে সার্চ করলেও সেন্সিবল ওপেন হয়ে যাবে। লগ ইন করে আবার জিরোধা দিয়ে লগ ইন আছে। এবার এই যে অ্যানালাইজ অপশনটায় গেলাম, দেখুন এখানে প্রচুর জিনিস চলে এসছে, এই সব জিনিস আমরা শিখবো একটা একটা করে, ঠিক আছে? প্রথমে আমরা এখানে অপশন চেন বলে একটা অপশন আছে, ঠিক আছে? অপশন চেন বলে অপশন আছে। আচ্ছা, অপশন চেন বলে অপশনটায় ক্লিক করলাম। এখানে প্রথম আছে হলো নিফটি। এখানে আসিফুল বলো না, এখানে চয়নও বলো না, ঠিক আছে? এখানে আন্ডারলাইন কে বলুন তো, এখানে আন্ডারলাইন কি? আচ্ছা আসিফুলও বলো, কনফিউজ হয়ে গেছে মনে হচ্ছে, তাই জিজ্ঞেস করবো। হ্যাঁ নিফটি। আচ্ছা, তা আর বাকিটা একবার বলুন, এখানে ডেরিভেটিভ কোনটা? এখানে ডেরিভেটিভ, এই স্ক্রিনের মধ্যে ডেরিভেটিভ কি দেখতে পাচ্ছেন? ডেরিভেটিভ এখানে কি দেখা যাচ্ছে? এখানে ডেরিভেটিভ পুরো স্ক্রিনের মধ্যে এফআই 10, 20, 58 এইসব। এটা কি বলছে অ্যান্সার? তোমার চলো আচ্ছা, হ্যাঁ, তোমরা বললে না বললাম না, বাকিটা বললে সবাই ইনভলভ হবে না, বাকিটা হবে দুজনকে মিলে ক্লাস করাচ্ছি এরকম মনে হবে, তার পয়সা ফেরত চাইবে। আমি তো পয়সা করি, ইনকাম করি, প্রফিট হয় না আমার। যাই হোক, তো এবার একটু বলো, বাকি একটু বলো, যেখানে ডেরিভেটিভ কোথায়, কোথায় পাচ্ছ ডেরিভেটিভ কোনটা এখানে? এই স্ট্রাইক লেখা দিল কি ডেরিভেটিভ? না, এখানে এই কলস আর পুট যে লেখা আছে এটা হলো ডেরিভেটিভ, ঠিক আছে? এবারে এই যে স্ট্রাইক যে কথাটা বলা হচ্ছে, স্ট্রাইকটা আমরা কি বুঝলাম, যে যেই দামে বায়ার সেলাররা ডিল করবে, কোন কোন দামে ডিল করবে মাঝের, এই জায়গাটা শুধু দেখুন, আর কিছু এত কিছু দেখতে হবে না, শুধু এই মাঝেরটা দেখবেন। এইখানে 24,000, 24,050, 24,100, 24,150, 200, 250, এই করে প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর দেখুন একটা করে স্ট্রাইক প্রাইস আছে। মানে আপনি এসে এখানে বেট লাগাতে পারেন যে নিফটি এর ওপর যাবে না এর নিচে থাকবে, এর ওপর যাবে না এর নিচে থাকবে, এর ওপরে যাবে না এর নিচে থাকবে। কি কিভাবে করতে পারেন? যদি আপনার মনে হয় 500 ওপরে যাবে, তাহলে আপনি কি করতে পারেন, 500 কল বাই করতে পারেন। আর যদি মনে 500 পুট সেল করতে পারেন। এই যে 500, আপনার মনে হচ্ছে মার্কেট এখন 24,715 আছে, আপনার মনে হচ্ছে পরের এক্সপায়ারি অব্দি, এক্সপায়ারি কি করে বুঝবো সেটা আমি একটুখানি এক্সপায়ারিটা আমি এক্সপ্লেন করে দেবো, একটুখানি ওয়েট করে যান। মানে এখানে জাস্ট